সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্ট 1 এ স্বরবর্ণের আদ্যপান্ত সম্পর্কে বেশ মৌলিক কিছু কথা শিখছি। আপনারা এখানে এই পার্ট 1টা দেখুন যারা দেখেননি, আর যারা পার্ট 2 দেখছেন তাদেরকে অভিনন্দন। এখন দেখুন, আমরা এই স্বরবর্ণের এই যে ধারাবাহিকতা আপনি যদি মনে রাখুন, এর থেকে আপনি অনেক প্রশ্নের উত্তর জেনে যাবেন। যেমন স্বরবর্ণের পূর্ণ মাত্রা স্বরধ্বনি বর্ণ কয়টি? একদম সহজ, আমরা জানি এই প্রথম 6টি হলো পূর্ণমাত্রার বর্ণ। তার মানে যে বর্ণের উপর এইরকম আছে এটাকে বলে পূর্ণমাত্রা। তাহলে দেখা যাচ্ছে এইগুলো হলো সম্পূর্ণ পূর্ণমাত্রা। তাহলে পূর্ণমাত্রা বর্ণ আছে স্বরবর্ণ কয়টি? 6টি, সেটা এখানে দেওয়া আছে। আর অর্ধমাত্রা এই যে সামান্য একটু দাগ দেওয়া আছে এটা হলো অর্ধমাত্রা। তাহলে অর্ধমাত্রা হলো একটি, আর বাকিগুলো হলো মাত্রাহীন। এই হলো মৌলিক কথা। দেখুন এই কথাগুলো এখানে বর্ণনা করা আছে, এইগুলো আপনারা সুন্দর করে এই চার্টের সাথে মিলিয়ে দেখবেন, এগুলো ইজি আছে। এখানে দেখুন স্বরবর্ণে রস্য স্বরধ্বনি বর্ণ কয়টি? 4টি। এই যে এইখানে একটু সমস্যা সৃষ্টি হবে। তাহলে দেখুন অ, রস্যই, রস্যৌ, এখানে আছে লি। এইগুলো মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই শীটটা যখন ডাউনলোড করবেন এবং ভিডিওর সাথে মিলে পড়বেন, এই যে উৎপত্তিগত দিকটা এইটুকু মনে রাখবেন। এই বর্ণ থেকে এগুলো উৎপত্তি হয়েছে, এইগুলো থেকে উৎপত্তি হয়েছে, এইগুলো। তাহলে যে বর্ণগুলো উৎপত্তি হয়েছে প্রথম এই 4টি মনে রাখবেন। প্রথম এই 4টি হলো রস্য স্বরধ্বনি। তাহলে এই 4টি বাদ বাকি যেগুলো থাকলো সেগুলো হবে দীর্ঘ স্বরধ্বনি। আপনি এই 4টা মনে রাখবেন। এই উৎপত্তিগত দিক থেকে এই প্রথম 4টা হলো রস্য স্বরধ্বনি, আর বাকিগুলো হলো কি দীর্ঘ স্বরধ্বনি। একদম ইজিলি আছে, এই ভিডিওর সাথে এবং এই শীটের সাথে মিলিয়ে একবার দেখুন। তাহলে আমরা মূল কথা পাইলাম কি, রস্য স্বরধ্বনি 4টি, এই যে ব্যাখ্যাটা আমি দেখালাম। আর এখানে যে ততটা বলছে এই ততটা খুব মনোযোগ দিতে দেখুন, তাহলে আপনি এখানে এই রস্য স্বরধ্বনি এবং এই অর্ধ ধ্বনি সম্পর্কে একদম ক্লিয়ার হবেন। প্রথম কথা দেখুন, এখানে আমরা অর্ধ স্বরধ্বনি, এখানে আমরা অর্ধ ধ্বনি জানবো। প্রথম হলো এই রস্যই এবং এই রস্যৌ এবং এই এ এবং ও, এই 4টা হলো অর্ধ স্বরধ্বনি। ভালোভাবে খেয়াল করুন। এই প্রথম হলো অটা আসবে না। এই অটা আসবে না কি জন্য? এটা হলো লিলিন বর্ণ। এই লিলিন বর্ণ হওয়ার কারণে যে কোনো ব্যঞ্জন বর্ণের শেষে আসে। যেহেতু এইটা প্রথমে নাই, তাহলে উৎপত্তির দিক থেকে আসবে কি এইটা আর এইটা। ভালোভাবে খেয়াল করুন। এইটার যেহেতু কোনো কার চিহ্ন নাই, আর এইটা যেহেতু লিলিন বর্ণ, প্রতিটা ব্যঞ্জন বর্ণ শেষে উচ্চারণ হয়, তাহলে এইটা আমরা অর্ধ স্বরধ্বনিতে বাদ দিলাম। তাহলে উৎপত্তির দিক থেকে থাকলো এই রস্যই এবং রস্যৌ। এরপরে দেখুন এই লিটা আছে। এই লিটা মূলত আমাদের কোনো ব্যঞ্জন বর্ণ নয়, এটা মূলত হলো সংস্কৃত বর্ণ। আমি কিন্তু পার্ট 1 এ এই সম্পর্কে অনেক তথ্য দিয়েছি। আপনারা প্রয়োজন হলে পার্ট 1টা দেখুন, এবং যে কোনো শব্দকে আপনি কিভাবে চিনবেন যে এটা সংস্কৃত শব্দ। তাহলে আমরা উৎপত্তির দিক থেকে দেখলাম এই রস্যই রস্যৌ, তাহলে এটা সংস্কৃত শব্দ, এটা বাদ দিলাম। তাহলে থাকলো কি আমাদের এ থাকলো উপরে, আর কি থাকলো ও। তাহলে মূলত এই রস্যই রস্যৌ, এইটা বাদে এ ও, এই মূলত এই 4টা হলো আমাদের কি অর্ধ স্বরধ্বনি। এইটা ক্লিয়ার? এইবার আপনাকে যদি বলা হয় এই রস্য স্বরধ্বনি, তাহলে অর্ধ স্বরধ্বনি আমরা সম্পর্কে ক্লিয়ার হয়। এই রস্য স্বরধ্বনি একই কথা। তাহলে আমরা কি করবো, এই যে উৎপত্তির দিক থেকে ভালোভাবে খেয়াল করুন, এই উৎপত্তির দিক থেকে আমরা মনে রাখবো, উৎপত্তির দিক থেকে মনে রাখবো। এই প্রথম 4টি হলো রস্য স্বরধ্বনি। এই প্রথম 4টি বাদ বাকি যেগুলো 7টি আছে, এই 7টি হলো কি দীর্ঘ স্বরধ্বনি। একদম ইজি। তাহলে আপনারা এই চার্টেরটা খুব মনোযোগ দিয়ে দেখবেন যে কেন অটা বাদ দিব। এরপরে উৎপত্তির দিক থেকে এটা ধরবো, এইটা ধরবো, এইটা বাদ দেবো সংস্কৃত শব্দ হিসেবে, এই এ ধরবো আর ও ধরবো। তাহলে এই 4টা মূলত হচ্ছে কি আমাদের অর্ধ স্বরধ্বনি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অর্ধ স্বরধ্বনি এই পেছানো কথাটা ইজি ভাবে বুঝলাম। দীর্ঘ স্বরধ্বনির কথা আমি বুঝাইছি। এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা বর্ণকে কি বলা হয়? কার। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা বর্ণ একই কথা, কার বলা হয়, এটা আপনারা সবাই জানেন। স্বরবর্ণে কার বর্ণ কয়টি? 10। এই অবাধ সবগুলোর কার চিহ্ন আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে দেখুন মৌলিক স্বরধ্বনি বর্ণ কয়টি? 7টি। এটা আমরা সকলে জানি। এই যে এই 7টি হলো মৌলিক স্বরধ্বনি। এই 7টি আপনার মনে রাখতে হবে। এবং এই মৌলিক স্বরধ্বনি কিভাবে হলো, আমি যখন এই মৌলিক স্বরধ্বনি নিয়ে সবিস্তারে কথা বলবো, দেখবেন যে আপনি এই মৌলিক স্বরধ্বনি নিয়ে আপনি পাণ্ডিত্য অর্জন করতে পারবেন। অসাধারণ তথ্য আমি তখন শিখাবো। এখানে জানার জন্য আমি কিছু কথা বলছি, ভালোভাবে খেয়াল করুন। এই অ, আ, এ, রস্যই, রস্যৌ, এ, ও, এই 7টি হলো মৌলিক স্বরধ্বনি। দেখুন আমাদের যত বর্ণমালা আছে এর ভিতর ব্যতিক্রম হলো এই এ। এই এটা মূলত এখানে একটা সুন্দর একটা তথ্য দেওয়া আছে। দেখুন স্বরবর্ণে মৌলিক ধ্বনিতে এর আবিষ্কারক কে? আপনাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে এই মৌলিক স্বরধ্বনির ভিতর এটা কে নিয়ে আসলো, এটা তো আমাদের কোনো স্বরধ্বনি না, তারপরে কেন আসলো?
অথবা আপনাকে যদি মৌলিক স্বরধ্বনিতে এর স্রষ্টাকে মানে এই টা কে সৃষ্টি করছে বা কে আনছে, দেখুন আপনি উত্তর করতে পারবেন এর ভিতর কোনটা। দেখুন মজার একটা তথ্য দিয়েছি, দেখুন এখানে কি দিয়েছি, ক নাম্বার হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই, খতে দিয়েছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, গতে দিয়েছি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর ঘতে দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখুন এই চারজন ব্যক্তি সুবিখ্যাত ব্যাকরণিক। তাহলে এইটা আপনি এই টা দেখতে আসলে কিসের মতো, দেখুন এই মোহাম্মদ আব্দুল হাইয়ের এর মতো, কত মজার। তাহলে এই মৌলিক স্বরধ্বনি এর স্রষ্টা বা আবিষ্কারককে এই মোহাম্মদ আব্দুল হাই। এই আব্দুলের টা দেখতে এই এর মতো, দেখুন। আর এখানে একটার ভিতরেও কিন্তু এই নাই বা নাই, দেখছেন কত মজার। এইভাবে কৌশলে শেখেন তাহলে আপনি সারা জীবন পড়াগুলো মনে রাখতেন। এখানে আরো অসাধারণ মনে রাখার কিছু তথ্য দিচ্ছি, দেখুন মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাইয়ের একটু খেয়াল করুন আমি এখানে। তাহলে আমরা এখানে এই দ্বারা, এই মোহাম্মদ আব্দুল হাইয়ের দ্বারা আমরা এই এর আবিষ্কারক বা স্রষ্টাকে আমরা জানলাম। এখনো দেখুন এখানে অনেক অসাধারণ মজার কিছু তথ্য দিচ্ছি মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে। দেখুন এই মোহাম্মদ আব্দুল হাই যদি আমি একটু লিখি, দেখুন ভালোভাবে খেয়াল করুন আব্দুল হাই, তাহলে আমি এই কথাটা যে লিখছি, দেখুন আমি লিখলাম মোহাম্মদ আব্দুল হাই। এই মোহাম্মদ আব্দুল হাই দিয়ে আমরা অসাধারণ কিছু এই এর মতো, এটা যেমন ম্যাগনেটিক থিওরিতে সারা জীবন মনে রাখলাম, এরকম মোহাম্মদ আব্দুল হাই দ্বারা আমরা অসাধারণ কিছু শিখবো। এখানে একটু মজা করে যে মোহাম্মদ কথাটা লিখলাম, আমরা অনেক ক্ষেত্রে এই মোহাম্মদের পরে আমরা দুইটা ফোঁটা দিই, এটা কিন্তু ভুল। এই দুইটা ফোঁটা বা এই বিসর্গ কখনো সংক্ষিপ্ত রূপ হয় না। যে কোনো বর্ণের সংক্ষিপ্ত রূপ করতে গেলে এই ডট বা ফোঁটা দিতে, তাহলে মোহাম্মদের মূল শুদ্ধ এবং বিশুদ্ধ লেখা হচ্ছে এই মোহাম্মদের পরে একটা মাত্র ডট হবে, দুইটা হলে এটা ভুল হবে। তাহলে আপনারা এরকম শুদ্ধভাবে দিবেন, এক নাম্বার কথা। এখানে দেখুন এই মোহাম্মদ আব্দুল হাই, এই শেষে কি আছে, হাই আছে। এই হাইটা দেখতে কিসের মতো, মনে করুন এই হলো একটা আবার এই হাইয়ের রসই দেখতে আবার কিসের মতো তাহলে আছে মূলত কয়টা, দুইটা। এই তথ্য যদি আপনি মনে রাখেন কৌশলে, তাহলে দেখবেন যে মোহাম্মদ আব্দুল হাইয়ের যত লেখা সবকিছুর ভিতরে আপনি একই জিনিস দুই বের পাবেন। যেমন আপনাকে যদি বলা হয় এই মোহাম্মদ আব্দুল হাইয়ের একটি বিখ্যাত ব্যাকরণ বই আছে, তার নাম হলো ধ্বনি তত্ত্ব ও ধ্বনি বিজ্ঞান। এই যে ধ্বনি তত্ত্ব, দেখুন আমি একটু লিখছি ধ্বনি, তাহলে আমি এই যে কথাটা লিখলাম, এই মোহাম্মদ আব্দুল হাইয়ের বিখ্যাত ব্যাকরণ বইয়ের নাম হলো কি, ধ্বনি তত্ত্ব ও ধ্বনি বিজ্ঞান। দেখুন এই শব্দের ভিতরে ধ্বনি একবার ব্যবহার করা হয়েছে, আবার এই ধ্বনি বিজ্ঞানের ভিতর একবার, তাহলে একই শব্দ কয়বার ব্যবহার করেছে, দুইবার। দেখুন এই আব্দুল হাই এরই মতো। আবার যদি আপনাকে বলা হয় মোহাম্মদ আব্দুল হাইয়ের জন্মসাল কত, যদি আপনাকে এইভাবে দেওয়া হয়, আপনি কোনটা উত্তর দেবেন? দেখুন এখানে দেখুন 1919, একই কথা কয়বার ব্যবহার করা হয়েছে, দুইবার। তাহলে মোহাম্মদ আব্দুল হাইয়ের জন্মসাল কত, এই 1919 সালে। আবার যদি বলে মোহাম্মদ আব্দুল হাইয়ের মৃত্যুসাল কত, তাহলে আপনি কিভাবে বের করবেন? দেখুন একদম ইজি, এই তথ্যটা আপনি মনে যদি রাখেন তাহলে ইজি হবে। দেখুন এখানে একই কথা, এই যে 1969, এখানে 9 কয়বার আছে, দুইবার আছে। আবার যদি বলা হয় মোহাম্মদ আব্দুল হাই কত সালে 21 পদক পায়, যদি আপনাকে এরকম 4টি সাল দেওয়া হয়, আপনি এর ভিতর বলুন তো কোনটা উত্তর হতে পারে। আমি লিখছি একটু দেখুন, এই যে আমি এখানে 4টা সাল লিখছি, দেখুন আপনি উত্তর বলুন তো এর ভিতর কয়টা একই জিনিস দুইবার আছে, কোনটার ভিতরে? দেখুন এর ভিতর একই জিনিস দুইবার আছে, নাই, তাহলে এইটা না। দেখুন এর ভিতর একই জিনিস দুইবার আছে, না, তাহলে এইটা না। এর ভিতর একই জিনিস দুইবার, হ্যাঁ এই যে এইটার ভিতর একই জিনিস দুইটা শূন্য আছে, এটার ভিতর একই জিনিস দুইবার আছে, হ্যাঁ এইটা একটা নয়, এইটা একটা নয়। তাহলে সঠিক উত্তর হবে এই দুইটার যে কোনো একটি, প্রথম হলো এই দুইটা বাদ। তাহলে আপনি দেখেন কুইজের ভিতর আপনি প্রশ্নের উত্তর করার 2 ধাপ আগে গেলেন, তার মানে আপনার 50% উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখুন মোহাম্মদ আব্দুল হাইয়ের জন্মসাল কত, আমরা তো জানি যে থিওরি আকারে দেখাইছি যে একই জিনিস মোহাম্মদ আব্দুল হাইয়ের কয়বার হবে, দুইবার। উনি জন্মগ্রহণ করছে কত সালে, 1919 সালে। একই জিনিস কয়বার, দুইবার। তাহলে উনি জন্মই করছে 1919 সালে, তা উনি জন্মের আগে কেউ পদক পায়, তাহলে এটা কি হওয়ার সম্ভাবনা আছে? নাই, 100% নাই। তাহলে সঠিক উত্তর হবে কোনটা, এই 1996 সালে। দেখুন একই জিনিস কয়বার আছে, দুইবার। আপনি এইরকম মজাদার তথ্য আপনি যখন আমি সাহিত্য অংশে মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে বলবো, এরকম অসাধারণ কিছু তথ্য পাবেন। শুধু মোহাম্মদ আব্দুল হাই না, সকল সাহিত্য সম্পর্কে আমি আলোচনা করব পার্ট বাই পার্ট। যেহেতু এটা জব এমসিকিউ ইউনিভার্সিটি এবং জব রিটেন ইউনিভার্সিটি এর পরীক্ষার দুর্দান্ত আয়োজন করছে এই দুটো ওয়েবসাইট, সেই থিওরি আকারে আমি সব বিস্তারিত এখানে বোঝাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনারা অসাধারণ কিছু তথ্য শিখলেন আশা করি। এবার আমরা পরের বিষয়ে আলোচনা করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্বরবর্ণে লিলিন বর্ণ কয়টি? একটি। এই অটা মনে রাখবেন সর্বদা। অটা কেন লিলিন বর্ণ আমি এই পার্ট 1-এ সব বিস্তারে বুঝিয়েছি, আপনারা পার্ট 1 দেখুন, তাহলে অনেক তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। তাহলে আপনি এইটুকু মনে রাখুন যে অটা লিলিন বর্ণ।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে দেখুন। প্রথম কথা হলো দুটি মৌলিক স্বর ধ্বনির সহযোগে উচ্চারিত ধ্বনিকে কি বলে? এখানে যৌগিক স্বরজ্ঞাপক বলা হয়। এই কথাটা খুব মনোযোগ দিয়ে, যৌগিক স্বরজ্ঞাপক যখন বলা হবে তখন আপনার উত্তর করতে হবে দুইটি। এক নাম্বার পয়েন্ট। আর গুরুত্বপূর্ণ কথা, এই মৌলিক স্বরধ্বনি, এই কথাটা মনে রাখবেন, যখন মৌলিক স্বরধ্বনি হবে তখন হবে দুইটি, আর যখন আপনাকে এই মৌলিক কথাটা বাদ দিয়ে যখন বলা হবে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর, এই কথাটা বলা হবে, এই যৌগিক স্বরধ্বনি কথাটা বলা হবে, এটা কিন্তু উত্তর তখন আলটিমেটলি 25টা দিতে হবে। আর অনেক প্রশ্নকর্তা এইভাবে করেন, যৌগিক স্বরধ্বনি কয়টি? অনেকে উত্তর দেয় দুইটি। এটা ব্যাকরণগতভাবে 100% ভুল। এই মৌলিক কথাটা না আসলে, যৌগিক স্বরধ্বনি বলুক, যৌগিক পণ্য কথাটা বলুক, যেভাবে আসে এই মৌলিক কথাটা না আসলে উত্তর সঠিক কখনো দুই হবে না। দেখুন আপনারা এখানে উত্তর পরিষ্কার বুঝলেন যে মৌলিক কথাটা থাকলে তার সাথে স্বরধ্বনি অথবা স্বরবর্ণ অথবা যে কথাটা থাকুক না কেন তখন উত্তর হবে দুইটি। আর মৌলিক কথাটা না থেকে যদি যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর থাকে তখন উত্তর দেবেন 25টি। আর যৌগিক স্বর জ্ঞাপন থাকলে এটা 100% দুইটি দেবেন। এখানে 25টা আমি এই পার্ট 3-এ দেখুন, এখানে একটা কথা বলি তাহলে আরো পরিষ্কার হবেন। দেখুন এখানে লেখা আছে যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। যখন এই যৌগিক স্বরধ্বনি, যৌগিক বর্ণ কথাটা বলা হবে তখন 100% হবে 25টা। আর এই যৌগিকের আগে যখন মৌলিক যৌগিক স্বর বর্ণ কয়টি বা মৌলিক যৌগিক স্বর ধ্বনি কয়টি বা মৌলিক যৌগিক স্বর বর্ণ কয়টি, এইভাবে নানান রকম প্রশ্ন মৌলিক কথাটা থাকবে তখন 100% উত্তর করতে হবে দুইটা। তাহলে দেখবেন বাংলাদেশের অধিকাংশ প্রশ্নকর্তা এই মৌলিক কথাটা উত্তর না করে যৌগিক স্বরধ্বনি কয়টি, এই দুইটা উত্তর মনে করেন। এইটা ব্যাকরণগতভাবে পুরোপুরি ভুল। আপনাকে মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত মৌলিক কথাটা না বলা হবে ততক্ষণ পর্যন্ত দুইটা হবে না। এক কথা এখানে শেষ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কথাটা সুন্দর করে এখানে আরেকটু বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করুন। এই যে এখানে লেখা হয়েছে যৌগিক স্বর বর্ণ, যৌগিক স্বর বর্ণ কয়টি? 25টি। কিন্তু এই কথাটার আগে যখন মৌলিক কথাটা বলা হবে, মনে রাখবেন এই কথাটার আগে যখন মৌলিক কথাটা থাকবে তখন 100% আপনার উত্তর দিতে হবে কয়টি? দুইটি, যেভাবে প্রশ্ন হোক। এই যে মৌলিক যৌগিক স্বরবর্ণ, মৌলিক যৌগিক স্বরধ্বনি, মৌলিক যৌগিক স্বর কয়টি? 100% উত্তর করতে হবে কয়টা? দুইটা। এইটা মনে রাখবেন। আর যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর, যৌগিক সান্ধ্য স্বর, এইভাবে যাই বলা হবে কেন এর উত্তর হবে কয়টি? 25টি। তাহলে দেখুন বাংলাদেশের অধিকাংশ প্রশ্নকর্তা এই মৌলিক কথাটা উল্লেখ না করে যৌগিক স্বরধ্বনি কয়টি? দুইটা, এটা উত্তর করেন। এটা ব্যাকরণগত দিক থেকে 100% ভুল। তাহলে আমরা আজ থেকে ক্লিয়ার হলাম যে মৌলিক কথাটা না থাকলে কখনো দুইটা দেওয়া যাবে না। আর মৌলিক কথা বাদ ভাবে, মৌলিক কথাটি বাদে যেরকম থাকুক না কেন এটা আপনি উত্তর করবেন কত? 25টি। এটা ব্যাকরণগতভাবে শুদ্ধ। আর এই যে কথাটা বললাম ওইটা ব্যাকরণগত ভুল। তাহলে আপনারা ভুলটা কখনো, যেসব প্রশ্নকর্তা এভাবে বিশ্লেষণ না করে প্রশ্ন করেন তারাও এরকম চরম আকারে ভুল করেন। তাহলে আমরা এখানে এই উৎপত্তিগত দিক থেকে টোটাল সবিস্তারে বুঝবো। আর এটা কেন যৌগিক কথাটা কেন বলতে হবে এবং মৌলিক কথাটা কেন বলতে হবে তার ব্যাখ্যা জানার জন্য আপনি এই অংশটা দেখবেন। এখানে পরিষ্কার করে আমি টোটাল বোঝাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ক্লিয়ার। এইবার দেখুন এখানে ওই কথাগুলো ব্যাখ্যা দেওয়া আছে, এইটা সঠিক উচ্চারণ কোনটা, এর ভুল উচ্চারণ কোনটা, এখানে ব্যাখ্যা আমি এখানে করব। এরপরে আসে দেখুন পাশাপাশি দুইটি স্বরধ্বনি একই সাথে উচ্চারিত হলে তাকে কি বলা হয়? যে এই কথাটা, এই যে যৌগিক স্বর বলা হবে, সন্ধি স্বর বলা হবে, সান্ধ্য স্বর বলা হবে, দ্বি স্বর। এক কথা মৌলিক কথাটা না থাকলে উত্তর করতে হবে আপনার কয়টা? 100% 25টি। আর মৌলিক কথাটা থাকলে আপনার উত্তর করতে হবে কয়টা? দুইটা। যদি বলা হয় আপনাকে এর আগে মৌলিক কথাটা থাকলে উত্তর করতে হবে দুইটি, মৌলিক না থাকলে 25টি। বাস কথা শেষ। এখানে দেখুন বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? এই যে যৌগিক স্বরধ্বনি কথা বলা হয়েছে তাহলে কয়টি হবে? 25টি। এই চারটা আমি নিচেই আমি পার্ট 3-এ সবিস্তারে বোঝাবো। এখানে দেখুন এখানে উচ্চারণ স্থান কয়টি? 6টি। এখানে নিচের টেবিলটি লক্ষ্য করুন। এই ছক 1-এ যে 6টি উচ্চারণ স্থান দেখানো হয়েছে, এই যে 6টি উচ্চারণ স্থান, এই উচ্চারণ স্থানগুলো কিভাবে হয় আপনি পার্ট বাই পার্ট খুব মনোযোগ দিয়ে এই অংশ দেখুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বরবর্ণে মৌলিক বর্ণ উচ্চারণ স্থান কয়টি? এখানে উত্তর হলো 4টি, তবে 3টি দুটো হইতে পারে। কেন হয়? তবে আপনি 4টি মনে রাখবেন। এইটা আমি যখন মৌলিক স্বরধ্বনির এর চার্ট অন্য একটা ভিডিও সবিস্তারে বলবো তখন আপনি স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বুঝবেন কেন 4টি বলবো, কেন আমি 4টি বলবো এইগুলো না বলে, অথবা আমি এইগুলো আবার কেন বলবো।
আপনি এটাও বলতে পারেন, এইটাও বলতে পারেন, এইটাও। এখন উত্তর তো এতগুলো হবে না, এখন আপনার উত্তর এই 4টি মনে রাখুন। আর এইগুলো কেন হয় সবিস্তারে আমি মৌলিক স্বরধ্বনি যখন বোঝাবো তখন আপনি সবিস্তারে জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছক এর সবিস্তারে আলোচনা করব এবং এখানে আমরা এইটা ভালোভাবে বুঝে আজ থেকে বিশুদ্ধভাবে এর কথাগুলো আমরা শুনবো। তাহলে দেখুন এখানে একটা কথা হচ্ছে, এখানে খেয়াল করবেন স্বরবর্ণের উচ্চারণ স্থান কয়টি? 6টি। এই স্বরবর্ণের উচ্চারণ মূলত হলো 6টি। তাহলে প্রথম কথা এই 6টি সম্পর্কে একটু কথা বলি। আর এটা আমি এভাবে দিয়েছি যাতে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ মিল করে উচ্চারণ করতে পারেন। দেখুন এখানে দেয়া আছে ক বর্গ হলো 5টি বর্ণ আছে, এখানে অন্যগুলো আমি দিই নাই কারণ এখানে মিল করার জন্য আমি দিই না। মূলত এই ক বর্গে আছে এই 5টি ক, খ, গ, ঘ, ঙ। এই 5টা ক বর্ণ, এই ক থেকে নামকরণ করা হয়েছে ক বর্ণ, আর এই ক থেকে এর নাম করা হয়েছে কণ্ঠধ্বনি। দেখুন কত সুন্দর মনে রাখার কৌশল। আর এখানে যেমন আমরা স্বরধ্বনি অ, আ, হ্রস্বই, দীর্ঘ এই যে ধারাবাহিকভাবে পাঠ করে আমি এইভাবে লিখছি যাতে আপনি স্বরধ্বনি, তাহলে আপনি যাতে এইভাবে স্বরধ্বনিগুলো মনে রাখতে পারেন। প্রথম কথা হলো কণ্ঠধ্বনির এই 5টি সোজাসুজি আসবে কি এই অ, আ। তাহলে আমরা এই অ, আ কে কি নাম দেব? কণ্ঠ স্বরধ্বনি বা কণ্ঠ বর্ণ। চ, ছ বর্গীয়, জ, ঝ, ইয় এই 5টিকে নামকরণ করা হয়েছে চ বর্গ। আর এই চ বর্গ মূলত উচ্চারণ হয় কোথা থেকে? তালব্য থেকে। আর এই তালব্য এই অ, আ এর পরের ঘর হচ্ছে কি হ্রস্বই দীর্ঘই। তাহলে এই হ্রস্বই দীর্ঘইর নাম হচ্ছে তালব্য ধ্বনি। এখানে পরে দেওয়া আছে প, প মানে অষ্টধ্বনি। এই প বর্গের ভিতর আছে এই 5টি বর্ণ এবং এইটার নাম হচ্ছে প, যেহেতু অষ্ট হয় ওই অষ্টধ্বনি। আর এই এর পরে আছে হ্রস্ব দীর্ঘ, মানে এই ধারাবাহিকতা আপনাকে মনে রাখতে হবে। এই ট বর্গে আছে কয়টি বর্ণ? 5টি। এই ট বর্গ অনুসারে এটার নাম হয়েছে কি মূর্ধন্য ধ্বনি। মূলত এই ট বর্গের শেষেই মূর্ধন্য আছে, মূর্ধন্য অনুসারে এটার নাম হয়েছে মূর্ধন্য ধ্বনি। তাহলে দেখুন, আর এইটা ধারাবাহিক অনুসারে এই ঘরে আসে পড়লো কি এই রিটা পড়লো। তদ্রূপ এই দুটো সম্পর্কে আমি আলাদা বলি। এখানে এই কথাটা আপনারা ক্লিয়ার বুঝলেন যে এই ক বর্গের অনুসারে এই প্রথমে আসলো এই অ, আ। এই চ বর্গের অনুসারে এই প্রথমে আসলো কি হলো হ্রস্ব দীর্ঘ। এরপরে একটু ঘুরে আসবে, কি জন্য আসবে? এখানে হ্রস্ব দীর্ঘ মূলত উচ্চারণ হয় কিসের সাথে? এই অষ্টধ্বনি। তাহলে অষ্ট মানে হলো জিহ্বা বা ঠোঁট থেকে উচ্চারণ হয় মূলত এই প। এখানে একটু মজার তথ্য বলুন, পৃথিবীতে যত শিশুরা আছে সর্বপ্রথম বলতে পারবেন এই ব্যঞ্জন বর্ণের কোন বর্ণগুলো আগে উচ্চারণ করো? 100% এই প বর্গে। যেমন পা, পা, বা, বা, মা, মা এই সব শব্দ এইখানে আছে, এই জন্য এটাকে বলা হয় অষ্টধ্বনি। এই শিশুরা এই অষ্ট স্বরধ্বনিগুলো আগে উচ্চারণ করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই যে চার্টটা দিছে ঠিক এই চার্টের সাথে এই চার্টের ধারাবাহিক বর্ণটার মিলটা একটু আপনারা অবশ্যই খুব মনোযোগ দিয়ে এই শীটটা ডাউনলোড করে ভালোভাবে দেখবেন। এই ক বর্গের সাথে যেমন ক, খ, গ, ঘ, ও এই ঘরে যেমন এইগুলো বলবে, তদ্রূপ স্বরবর্ণে অ, আ এখানে বলবে। চ, ছ বর্গীয়, ঝ, ইয় এই ঘরে যেমন বলবে এর পরের ঘরে আসবে হ্রস্ব দীর্ঘ। এই যে ধারাবাহিকতা এইটা আপনি খুব মনোযোগ দিয়ে আয়ত্ত করুন। পরে আমি এই দুইটা একটু বুঝে ভালোভাবে খেয়াল করুন। এই ঘরের এই দুটা মানে এ, ওই আর ও, ও এই দুইটাই মূলত কণ্ঠ তালব্য ধ্বনি। এর ভিতর এই দুইটার ভিতরে এই দুইটা কিন্তু যৌগিক স্বরধ্বনি না। এই ওই এবং ও এই দুইটা হলো যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কেন হলো ভালোভাবে এইবার খেয়াল করুন। প্রথম হলো ওই, এই ওইটা মূলত সৃষ্টি হচ্ছে এই অ হ্রস্বই ওই। অনেক ক্ষেত্রে এই বানান অনেকে এই অ এর জায়গায় ও দিয়ে লেখে, তার মানে এই বানানটা ঠিক এরম লেখে ও হ্রস্বই ওই। এইটা কিন্তু ব্যাকরণগতভাবে চরম ভুল। কেন ভুল ভালোভাবে খেয়াল করুন। প্রথম কথা, এই ওই এর উৎপত্তিগত দিক হবে অ হ্রস্বই ওই। কেন অ হ্রস্বই হবে, ও হ্রস্বই হবে না? খেয়াল করুন, এই অটা মূলত কি ধ্বনি বলুন? এই স্বরধ্বনির এই ঘরের বর্ণ। আর এই ঘরের বর্ণর নামকরণ করা হয়েছে কি কণ্ঠধ্বনি। আর এইটা আছে কোন জায়গায়? এই যে এইখানে। তাহলে এখান থেকে আমরা এইখানে পেলাম কণ্ঠ কথাটা পাইলাম। খুব মনোযোগ দিয়ে দেখুন। এরপরে আছে কি হ্রস্বই। তাহলে হ্রস্বই হলো কোন ঘরের বর্ণ? এই যে দ্বিতীয় সারির এই ঘরের বর্ণ। আর এই ঘরের বর্ণর নামকরণ করা হয়েছে কি তালব্য। আর এর ব্যাকরণিক নাম হচ্ছে তালব্য ধ্বনি। তাহলে আমরা মূলত এই ঘরের ভিতরে এই অহ্রস্বই ওই বা ওই কথাটা পাইলাম এই যে এই ঘরের ভিতর। তাহলে এর ব্যাকরণিক নাম হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি। তাহলে দেখুন এখানে কণ্ঠ বলতে মূলত এই দুইটা যে কোনো একটা বোঝাবে, এইটা বলতে কখনোই এই ও বোঝাবে না। প্রথম কথা ক্লিয়ার। 2 নম্বর, এই হ্রস্বই বলতে এইটা বোঝাবে, মানে তালব্য বোঝাবে, তার মানে তালব্য ধ্বনি আসবে। তাহলে আমরা আজ থেকে বিশুদ্ধভাবে দেখলাম কি ওই বানানটা অ হ্রস্বই ওই,
আর ও রস্যই, এটা 100% ব্যাকরণগতভাবে ভুল। এবার দ্বিতীয়টায় আসি, এই ও এর সঠিক হবে ওর সাথে রস্যই যুক্ত, তার মানে এই ওটা হবে অ। এই অটা কোন ঘরে বর্ণ হয়? আগেরটার মতো। একই কথা হলো এই যে এই স্বরবর্ণের এই অ আর এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, তাহলে এই যে ব্যাকরণের যে ঘরটা হলো, তাহলে এই কণ্ঠ কথাটা আসলো। এই দেখুন রস্যউ, এই রস্যউ কোন উচ্চারণ? এই যে 100%, এইটা কিন্তু উপরটা না, এই যে এইটা কিসে হলো? অষ্টধ্বনি। তাহলে এই ঘরের ভিতরে এর ব্যাকরণিক নাম হচ্ছে অষ্টধ্বনি, আর এর ব্যাকরণিক যৌগিক স্বর হচ্ছে এই যে এখানে অষ্ট আছে, তাহলে এর ব্যাকরণিক শুদ্ধ নাম হচ্ছে অ রস্যউ, এর সঠিক হচ্ছিল কণ্ঠস্থ ধ্বনি। দেখুন কত মজা। তাহলে এইখানে আপনি কখনো এই ও রস্যউ এটা কখনো আপনি লিখতে পারবেন না, এটা লিখলে 100% ব্যাকরণগতভাবে ভুল। এটার উৎপত্তি দিকটা আমি যে সুন্দর করে দেখালাম, এটা ভালোভাবে মনে রাখুন। তাহলে আজ থেকে আপনি বিশুদ্ধভাবে শিখুন যে ওই অ রস্যই ওই আর ও অ রস্যই ও, এখানে কখনো রস্যই ও, এখানে কখনো ও হবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনার এখানে স্পষ্ট ক্লিয়ার বুঝলেন আশা করি। আর রস্য স্বরধ্বনি হয় এই 4টা, আর দীর্ঘ স্বরধ্বনি হয় এই 7টা, আর এইটা আমি এই চার্টের সাথে মিল করে দেওয়ার জন্য আমি গবেষণা করে এইভাবে তৈরি করেছি, আমি এইভাবে। আর এই রস্য স্বরধ্বনি মনে রাখার একটা দারুণ কৌশল আমি ভিডিও একে সুন্দরভাবে বলছি। এই যে উৎপত্তিগত দিক খেয়াল করুন, এই উৎপত্তিগত দিক আপনি মনে রাখবেন। উৎপত্তিগত দিক মনে রাখতে পারলে এই প্রথম চারটি হচ্ছে কি রস্য স্বরধ্বনি, এই প্রথমগুলো বাদ বাকি যেগুলো আছে সেগুলো 100% হয়ে যাবে কি দীর্ঘ স্বরধ্বনি। এক কথা, এই উৎপত্তিগত দিক থেকে প্রথম 4টি হবে কি রস্য স্বরধ্বনি, আর এই বাকিগুলো হবে দীর্ঘ স্বরধ্বনি। একদম ইজি ভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে, আপনারা ভিডিও পার্ট দেখলে এই সম্পর্কে আরো ক্লিয়ার হবে রস্য স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি। আর এই কথাটা মনে রাখার মজার কৌশল আমি এখানে দেখাইছি। যে কথাটা বললাম, এই যে ক বর্গের ব্যঞ্জন বর্ণের এই 5টাকে নামকরণ হয়েছে ক বর্গ, এই ক বর্গ অনুসারে প্রথম নাম করেছে কণ্ঠ। এই কথাগুলো এই যে কতে ক বর্গ, আবার কতে কণ্ঠবর্ণ, তার মানে এই ক বর্গের নাম হচ্ছে ক বর্গ, আবার ক থেকে কণ্ঠ আছে। এই কথাগুলো এইভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। যৌগিক স্বরধ্বনি ক্ষেত্রে কথা বলে অ রস্যই, যা অ মানে কণ্ঠধ্বনি, এই অটা আসছে মূলত কণ্ঠধ্বনি ধ্বনি, আবার রস্য হচ্ছে তালব্য ধ্বনি, এই রস্য হচ্ছে কোন ধ্বনি? তালব্য ধ্বনি, তাই একত্রে কণ্ঠ তালব্য ধ্বনি বলা। এই কথা যেগুলো বললাম এটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আজ থেকে আপনারা ব্যঞ্জনবর্ণের উচ্চারণের সাথে স্বরবর্ণের উচ্চারণ মিল করুন, সুন্দর করে বুঝলেন এবং ব্যাকরণিক অনেক অসাধারণ আপনারা পার্ট 2 তে পারেন। এইবার আপনারা পার্ট 3 দেখুন।